ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে আবার নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে। 1 জুলাই থেকে এই আইনের মাধ্যমে এখন থেকে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে হবে এবং এক্ষেত্রে 3টা ডকুমেন্টস বাধ্যতামূলক করা হয়েছে। যাদের এই 3টা ডকুমেন্টস আছে শুধুমাত্র তারাই খাজনা প্রদান করতে পারবে, আর যাদের এই ডকুমেন্টসগুলো নেই তারা কখনো আর ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবে না। এমনকি আইন মন্ত্রণালয়ের মাননীয় আইন মন্ত্রী জনাব আসাদুজ্জামান উনি এই মুহূর্তে ভূমি আইনের ক্ষেত্রে এক বড় ধরনের সুসংবাদ প্রদান করেছেন। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাধারণত ভূমি উন্নয়ন কর 30শে জুন পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে এই সময়ের ভিতরে যারা ভূমি উন্নয়ন কর বা খাজনা বকেয়া রেখেছে তারা যেন অবশ্যই প্রদান করে। কেননা 1 জুলাই থেকে নতুন নিয়মে, নতুন পদ্ধতিতে, নতুন সিস্টেমে একজন ভূমি মালিককে খাজনা প্রদান করতে হবে। পূর্বে যে নিয়ম ছিল সেই নিয়ম সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে 1 জুলাই থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে। অর্থাৎ পূর্বে আপনি ভূমি উন্নয়ন কর প্রদানের করার ক্ষেত্রে যে পরিমাণ সুদের মাধ্যমে বা আপনি যে পরিমাণ খাজনা প্রদান করতে পারতেন, দেখা যাচ্ছে 1 জুলাই থেকে আপনাকে নতুন আবার সুদের আওতাভুক্ত হতে হয়েছে। সাধারণত ভূমি উন্নয়ন কর বা খাজনার সাথে সুদ কথাটি ওতপ্রোতভাবে জড়িত। এটা এই কারণে জড়িত, কোনো ভূমি মালিক যদি অসচেতন হয়ে 1 বছর বা 2 বছর বা 3 বছরের ভূমি উন্নয়ন কর বা খাজনা যদি বকেয়া করে রাখে, তাহলে সেক্ষেত্রে উনি যখন নতুন করে আবার খাজনা প্রদান করতে যাবে, তাহলে যে সালে উনি খাজনা দিচ্ছেন সেই সালটা ওনার সুদ মুক্ত হবে। আর এতদিন উনি যতগুলো বছরের খাজনা বকেয়া রেখেছেন প্রত্যেকটা সালের খাজনা ওনাকে সুদ সহ প্রদান করতে হবে। অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি হারে ওনাকে সুদ সহ খাজনা দিতে হবে। ধরে নেন আপনি 2020 সাল থেকে খাজনা দেন না, যদি আপনি ইংরেজি সাল অনুযায়ী খাজনা দেন তাহলে 2020 সালে আপনি খাজনা দেন না। এখন 2026 সাল অনগোয়িং মতো অবস্থায় 2020, 21, 22, 23, 24, 25 এই 6 বছরের খাজনা আপনার বকেয়া হয়ে গেছে। আপনি 6 বছরের খাজনা দিচ্ছেন বা এই 26 এসে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছেন বা দিতে গিয়েছেন, সেখানে যাওয়ার পর আপনি দেখছেন যে আপনার ওই 6 বছরের যে খাজনা সেটাও দিতে হচ্ছে। এটা অবশ্যই দিতে হবে, কিন্তু আপনি আরও আশ্চর্য হবেন যখন এই 6 বছরের খাজনা দিবেন, ওই 6 বছরের খাজনার সাথে আপনার আবার সুদ যুক্ত করা হবে। সুদটা কিন্তু সাধারণ সুদ নয়, এটা চক্রবৃদ্ধি হারে সুদ বলা হচ্ছে। অর্থাৎ 2020 সালে আপনার যদি খাজনা 500 টাকা আসতো, তাহলে ওই বছরে ধরে নেন আপনার আরও 50 টাকা সুদ এসেছে, ওই 500 টাকায় 50 টাকা সুদ এসেছে। 21 সালে আপনি যখন আবার যাবেন তখন এই 20 সালে আপনার তখন বকেয়া দেখানো হবে 550। এবার এই 550-এর সাথে 21 সালের আবার 500 টাকা, তাহলে হয়ে গেলে 1050 টাকা। এই 1050 এবং এই বছরে যে আবার 50 টাকা এটা আবার যুক্ত হবে এবং এর সাথে আবার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে আপনার মূলধন আসবে তখন 1000 টাকা, 1050, 1000 না, মানে আপনার তখন খাজনা যেটা বকেয়া হয়েছে 1000 টাকা হয়তো 2 বছরে, কিন্তু সেখানে আপনার বকেয়া দাঁড়াবে তখন 1050। এটাকেই চক্রবৃদ্ধি বলা হয়। অর্থাৎ এইভাবে আবার যখন 22-এ আসবেন তখন দেখা যাচ্ছে যে 1550-এর জায়গায় তখন দেখা যাবে যে 1600 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে চক্রবৃদ্ধি হারে সুদটা বৃদ্ধি পাবে খাজনার সাথে যুক্ত হয়ে। এখন সবাইকে সুযোগ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, এমনকি ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে সকল ভূমি মালিককে উদ্বুদ্ধ করা হয়েছিল যে 30 জুনের ভিতরে সকলেই যেন খাজনা প্রদান করে, নতুবা জুলাই মাস এসে গেলেই জুলাই থেকে তাদেরকে আবার চক্রবৃদ্ধি হারে তো সুদ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনইভাবে খাজনার পরিমাণেও কম বেশি হবে। এমনকি খাজনা প্রদানের ক্ষেত্রেও নতুন নিয়ম নিয়ে আসা হবে। তো এক্ষেত্রে বর্তমানে যারা খাজনা দিবেন এই 1 জুলাই থেকে বা নতুন এই সময়ে, তাদেরকে অবশ্যই 3টে ডকুমেন্টস প্রয়োজন হবে। আগে ডকুমেন্টসগুলো আমি উল্লেখ করি, তারপরে কিভাবে সুদ মুক্তভাবে আপনি খাজনা দিতে পারবেন সেটাও আমি উল্লেখ করে দেব। তো 1 নম্বরে আপনার অবশ্যই একটি নামজারি খতিয়ান থাকতে হবে। আপনি খাজনা দিবেন কিন্তু আপনি শুধুমাত্র দলিল নিয়ে যদি খাজনা দিতে যান তাহলে ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা আপনার খাজনা নেবেন না বা আপনার খাজনা প্রদান করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনার নামজারি খতিয়ান থাকা লাগবে। এই নামজারি খতিয়ানটি আপনার এসি ল্যান্ডে থেকে সংগ্রহ করতে হবে। আপনি যদি কুরাই সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার দলিল সাবমিট করার মাধ্যমে বা অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনি নামজারির জন্য আবেদন করে এসি ল্যান্ড থেকে আপনাকে প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান আপনাকে সংগ্রহ করতে হবে। এই নামজারি খতিয়ান আপনি অবশ্যই খাজনা প্রদানের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই খতিয়ান আপনি সংগ্রহ করতে না পারছেন, শুধুমাত্র দলিল ডিসপ্লে করে বা দলিল প্রদর্শন করে আপনি কিন্তু খাজনা দিতে পারবেন না। দ্বিতীয় পর্যায়ে আপনাদের এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ড খতিয়ান অনুযায়ীও আপনি খাজনা দিতে পারবেন।
তবে এখানে উক্ত রেকর্ডে আপনার মালিকানা থাকতে হবে। এখন উক্ত রেকর্ডে আপনার মালিকানা নেই, কিন্তু আপনি যার ওয়ারিশ হিসেবে জমির মালিকানা পেয়েছেন, আপনার সে পিতা বা আপনার দাদার মালিকানা আছে, তাহলে আপনি এই সর্বশেষ রেকর্ড খতিয়ান অনুযায়ী আপনি আবার খাজনা প্রদান করতে পারবেন। এক্ষেত্রে আপনি ওয়ারিশ হিসেবে খাজনা দিতে পারবেন। অর্থাৎ আপনারা যারা একসাথে কয়েকজন মিলে হয়তো ওয়ারিশ হয়েছেন, সকলেই সম্মিলিতভাবে বা আপনি একজন ওয়ারিশ হয়ে দেখা যাচ্ছে যে আপনার সেই পিতার জমি বা আপনার সেই দাদার জমির পরিমাণে যেটা আসছে খাজনা, সেই খাজনাটি পরিশোধ করতে পারবেন। তাহলে সর্বশেষ রেকর্ড খতিয়ান বাধ্যতামূলক। তৃতীয় পর্যায়ে আপনার খাজনা প্রদান করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রেকর্ড খতিয়ানও নেই, কালেকশনে আবার নামজারি খতিয়ানও নেই। তাহলে আপনার পূর্বে খাজনা প্রদান করা হয়েছে এমন কোনো দাখিলা যদি থাকে, তাহলে সেই দাখিলা দ্বারাও আপনি খাজনা প্রদান করতে পারবেন। অর্থাৎ পূর্বে দেখা যাচ্ছে যে 2020 সালের পূর্বে আপনি খাজনা দিয়েছেন, কথার কথা, বা 1 বছর 2 বছর পূর্বে আপনি খাজনা দিয়েছেন, যেহেতু এখন বর্তমান 26 সাল, তাহলে যে সালে আপনি খাজনা দেন না কেন, সেই সালে যে খাজনা প্রদানের দাখিলাটা আপনি পেয়েছেন, সেই দাখিলা অনুযায়ী আপনি আবার এখন এই রানিং সালে খাজনা প্রদান করতে পারবেন। তো খাজনা প্রদান অবশ্যই বাধ্যতামূলক। আপনাকে অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব খাজনা যদি বকেয়া থাকে খাজনা প্রদান করতে হবে, নতুবা আইন মন্ত্রণালয়ের মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান উনি যে নীতিটি প্রদান করেছেন বা উনি যে কথাটি বলেছেন ভূমি মালিকদের উদ্দেশ্য করে, আপনি কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ফারাইজ অনুযায়ী যদি একটু কথা বলি আমরা, তাহলে আমরা জানি যে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে, একজন আর একাধিক যতজনই কন্যা সন্তান থাকুক না কেন, তাহলে ওই সম্পত্তি একজন কন্যা থাকলে অর্ধেক পায়, একাধিক কন্যা থাকলে 3 ভাগে 2 ভাগ পায়। বাকি সম্পত্তিটা কিন্তু বাইরে চলে যায়। বাইরে যাওয়া বলতে হয়তো ওই মৃত ব্যক্তির তার কোনো ভাইয়েরা যদি বেঁচে থাকে তাহলে ভাইয়েরা বোনেরা পাবে, আর যদি ভাইয়েরা বোনেরা না থাকে তাহলে ভাইয়ের ছেলেরা পায়। এভাবে সম্পত্তিটা বাইরে চলে যায়। কিন্তু আপনি চাচ্ছেন যে এই সম্পত্তিটা আপনার মেয়েরাই পাক, কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় আপনার আবার মেয়েদের নামেও সম্পত্তি রেজিস্ট্রেশন করে দিতে ভয় পাচ্ছেন। কেননা এমনটা বাংলাদেশে অহরহ হয়। অনেকে আছে ভুল করে দেখা যাচ্ছে মেয়েদের নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দেয়, পরবর্তীতে দেখা যায় যে বৃদ্ধকালীন সময় এসে ওই মেয়েরা আর উক্ত পিতামাতাকে খোঁজখবর নেয় না, বা একজন যদি খোঁজ নিতে যায় আর একজন খোঁজ নেয় না। এভাবে দেখা যায় যে অনেক সময় এমন হয় যে ও খোঁজ নেছে না, আমিও নেব না, এভাবে একটা উভয়ের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শেষে কিন্তু ওই যে পিতামাতা যারা জমিটা মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে বা জামাইদের নামে দিয়ে দিয়েছে, তাদের কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় বা চরমভাবে এই বিষয়টি নিয়ে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। তাই যারা এ ধরনের পথ অবলম্বন করে তাদের কিন্তু কাজ শেষে কোনো উপায় থাকে না, তখন তাদের সঙ্গী হয় শুধুমাত্র চোখের পানি। তাই এই ক্ষেত্রে বাংলাদেশে আইন পরিবর্তন আনার মাধ্যমে আইনমন্ত্রী উনি সুখবর প্রদান করেছেন যে যাদের শুধুমাত্র কন্যা সন্তান, কোনো পুত্র সন্তান নেই, যারা কন্যা সন্তান নিয়ে চরম চিন্তিত থাকেন অর্থাৎ দুশ্চিন্তার ভিতরে থাকেন, তাদের জন্য সুখবর, তারা চাইলেই এখন তাদের এই সম্পত্তি এমন একটা সিস্টেমে দান করতে পারবেন কন্যাদের নামে বা হেবা করে দিতে পারবেন, যেটা এক প্রকার কন্ডিশনাল হেবা হবে। অর্থাৎ সেখানে উল্লেখ থাকবে যে এই আমার মেয়ে বা আমি যে মেয়েদের নামে আমার সম্পত্তি প্রদান করছি, তাদের কাছে আমি কেন সম্পত্তি দিছি, তারা আমার বৃদ্ধকালীন সময়ে বা আমার অসহায়কালীন সময়ে তারা আমাকে পরিপূর্ণ সাপোর্ট দিবে। এখন তারা যদি সাপোর্ট আমাকে প্রদান না করে, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে আমার সম্পত্তি আবার আমি ব্যাক নিতে পারবো বা অটোমেটিকভাবে ব্যাক চলে আসবে আমার কাছে। এমন একটা পদ্ধতি নিয়ে আসতে যাচ্ছে আমাদের আইনমন্ত্রী মহোদয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশে এই মুহূর্তে যদি 61 সালে আমরা 15 জুলাই যে পারিবারিক আইনটা দেখি, সেই আইনটিও কিন্তু ইজমার মাধ্যমে চালু করা হয়েছিল। আবার এখনকার সময় এসে কন্যাদের বঞ্চিত করার একটা টেন্ডেন্সি যেমন চলে, আবার কন্যাদের উপরে স্বতঃস্ফূর্তভাবে কেউ ডিপেন্ডেন্টও হতে চায় না, কারণ এ ধরনের ভয় কাজ করে। আর যার কারণে এই মুহূর্তে যদি সংশোধন নিয়ে আসা হয় ইজমার ভিত্তিতে, হকপন্থী আলেমদের মতামতের ভিত্তিতে যদি এই ধরনের সংশোধন নিয়ে এসে যদি এই সিস্টেমটি নিয়ে আসা হয়, তাহলে দেখা যাচ্ছে যে অবশ্যই উক্ত ব্যক্তি আর ভুক্তভোগী হবে না। তিনি এক প্রকার সম্পত্তি তাকে দান করলেও বা সম্পত্তি মেয়েদের নামে রেজিস্ট্রেশন করে দিলেও ওই সম্পত্তির পূর্ণ অধিকার তার হাতেই থাকবে। অর্থাৎ ঘুড়ি যত উপরেই উঠুক না কেন, নাটাই তার হাতেই থাকবে। তো এমন সিস্টেমের আওতাভুক্ত করে আইনমন্ত্রী ভূমি মালিকদের উদ্দেশ্যে সুখবর দিয়েছে। তাই আপনি যদি এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে আপনার মেয়েদের নামে সম্পত্তি দিতে চান এবং সেটা যদি আপনি নিশ্চয়তা গ্রহণ করতে চান, তাহলে আপনার কিন্তু খাজনা প্রদান থাকা লাগবে। অর্থাৎ খাজনা যদি বকেয়া থাকে, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনি জমির প্রকৃত মালিক এটা প্রমাণই করতে পারবেন না। তাই অনতিবিলম্বে খাজনা বকেয়া থাকলে যত দ্রুত সম্ভব খাজনা পরিশোধ করেন এবং আপনি আপডেট হয়ে এই নতুন নিয়মের আওতাভুক্ত হয়ে আপনার সম্পত্তি আপনি যা খুশি সেটা করার সম্পূর্ণভাবে অধিকারভুক্ত হয়ে যান।